আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমি আছি তোমাদের সাথে ফাহমিদা সুলতানা মিম। আজ আমি তোমাদের পড়াবো সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো তার কিছু কথা বলি। আমি যে লাইনগুলো দাগাবো তোমরা ফোকাস করবে এবং আমি বলে দিব কোনগুলো ইম্পর্টেন্ট এবং এক্সামের জন্য আসতে পারে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা পাঠে চলে যাই। আজকে আমরা পড়ব প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ে আছে বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও গণ আন্দোলন। তো মুক্তি সংগ্রাম ও গণ আন্দোলনটা যদি আমরা ছোট্ট করে বিশ্লেষণ করি, মুক্তি সংগ্রাম মানে হচ্ছে আমাদের অধিকারের জন্য, স্বাধীনতা লাভের জন্য যে আমরা সংগ্রাম করেছিলাম তা। আর গণ আন্দোলন হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সকলে মিলে অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ আমরা জানিয়েছিলাম সেটাই হচ্ছে গণ আন্দোলন। তোমরা হয়তো সবাই মুক্তিযুদ্ধ সম্পর্কে জানো, কিছু না কিছু ধারণা তোমাদের আছে। মুক্তিযুদ্ধ কিন্তু শুরুতেই হয়নি, তার আগে কিছু অনেক কাহিনী আছে, অনেক সংগ্রাম আন্দোলন সব কিছুর পরে কিন্তু আমাদের মুক্তি সংগ্রাম এবং আমরা আমাদের স্বাধীনতাটা অর্জন করতে পেরেছি। তো এই বিস্তারিত বিষয়গুলো আমরা এখন আলোচনা করব। তো দেখো কি আছে। প্রথমে আছে 1947 সালে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। কয়টি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল? দুইটি। ভারত আর পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে পাকিস্তান ছিল পশ্চিম ও পূর্ব এই দুই ভাগে বিভক্ত। পাকিস্তানটা ছিল দুইটি অংশে বিভক্ত, একটা ছিল কি পশ্চিম আর একটা ছিল পূর্ব, যা একে অপরের থেকে বহু দূরে অবস্থিত ছিল, মানে অনেক দূরে অবস্থান তাদের ছিল। পূর্ব পাকিস্তান ছিল মূলত বাঙালি ও মুসলিম হিন্দুদের আবাস। পূর্ব পাকিস্তান ছিল বাঙালি মুসলমান ও হিন্দুদের আবাস। আবাস মানে কি জানো? মানে বসবাসের স্থান, তারা যেখানে বসবাস করতো আর কি। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে বাঙালিরা শোষণ, অত্যাচার ও বৈষম্যের শিকার হয়। এর বিরুদ্ধে তারা ধারাবাহিকভাবে সংগ্রাম ও আন্দোলন শুরু করে। ওই যে বললাম, এই সংগ্রামটা কিন্তু একদিন দুদিনের নয়, 9 মাস রক্তহীন যুদ্ধের মাধ্যমে কিন্তু আমরা আমাদের স্বাধীনতাটা অর্জন করতে পেরেছি। তো এটা একদিন দুদিনের কথা না। তো তার পেছনে অনেক সংগ্রাম আছে, অনেক কাহিনী আছে, অনেক আন্দোলন আছে। এর মধ্যে 52 ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলন থেকে কিন্তু এই মুক্তি সংগ্রামের সূচনা হয়েছে। 52 ভাষা আন্দোলন, তারপর আছে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচন, তারপর সাময়িক শাসন বিরোধী আন্দোলন, শিক্ষা আন্দোলন কি অন্যতম। এছাড়া আছে 1966 সালে 6 দফা আন্দোলন। ওই যে 6টা দাবি, বাঙালি যে 6টা দাবি ছিল, এই 6টা দাবির উত্থাপন করছে কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঠিক আছে। তারপর আছে ঐতিহাসিক আগরতলা মামলা, সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন, 11 দফা, 69-এর গণ অভ্যুত্থান এবং 70-এর নির্বাচন বাঙালি জাগরণের ক্ষেত্রে কি ব্যাপক ভূমিকা রাখে। এসব আন্দোলন ও ঘটনার মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার চেতনা বেগবান হয়েছে, অর্থাৎ তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার যে অনুপ্রেরণা, যেটা জাগরণ, যে উৎসাহ, সেটা তারা পেয়েছে এই আন্দোলন থেকে। স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষায় উদ্বুদ্ধ হয়েছে মানুষ, ফলে 1971 সালে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুক্তিযুদ্ধ শুরু হয়। এই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ তা কী করে? স্বাধীনতা লাভ করে। কিসের মাধ্যমে? এই মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এই অধ্যায়ে বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও গণ আন্দোলনের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করা হচ্ছে। কি থেকে আমাদের এই আজকের স্বাধীন বাংলাদেশে পৌঁছালো সেই কাহিনীগুলো আমরা এখন সংক্ষিপ্ত আকারে পড়লাম। এখন আস্তে আস্তে আমরা এটা বিস্তারিতভাবে জানতে পারবো আসলে কি কি হয়েছিল এবং কি কি আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দেশটাকে স্বাধীন এবং মুক্তি করতে পেরেছি এবং শত্রুদের হাত থেকে আমরা আমাদের দেশকে রক্ষা করতে পেরেছি। তো এই পাঠের শেষে আমরা কি কি শিখতে পারবো, জানতে পারবো। রাষ্ট্রভাষা আন্দোলনের কারণ ও ঘটনার প্রভাব বর্ণনা করতে পারবো। তারপর হচ্ছে কি ভাষা আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ করতে পারবো। তারপর হচ্ছে যুক্ত ফ্রন্টের মাধ্যমে বাঙালির অর্জনসমূহ বর্ণনা করতে পারবো।
6 দফা আন্দোলন সম্পর্কে বর্ণনা করতে পারবো, ঐতিহাসিক আগরতলা মামলার বিষয়টি ব্যাখ্যা করতে পারবো, 69-এর গণ অভ্যুত্থানের ঘটনা ও গুরুত্ব বর্ণনা করতে পারবো। তারপর আছে 1970 সালে নির্বাচনে বাঙালি নিরঙ্কুশ বিজয় সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। তারপর আছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্য ছিল তা ব্যাখ্যা করতে পারবো। তারপর আছে 90-এর গণ অভ্যুত্থানের ঘটনাবলী বর্ণনা করতে পারবো। তারপর আছে কি 24 জুলাই গণ অভ্যুত্থান কি করতে পারবো, বর্ণনা করতে পারবো। তো শুরুতে আছে কি রাষ্ট্রভাষা, শুরুতে আছে রাষ্ট্রভাষা আন্দোলন। 1947 সালে পাকিস্তানের স্বাধীনতা লাভের পর রাষ্ট্রের নীতি আদর্শ নিয়ে বিভ্রান্ত দেখা দেয়, অনেক মতবিরোধ দেখা দেয়। স্বাধীনতা 1947 সালে পাকিস্তানের স্বাধীনতা লাভের পর রাষ্ট্রের নীতি আদর্শ নিয়ে অনেক বিভ্রান্ত বা অনেক মতবিরোধ রয়েছে বা অনেক কিছু আছে। এই অবস্থাকে বলা হয় সংহতির বা একত্বতার সংকট, কিছু অপূর্ণতা ছিল আর কি। হিন্দু ও মুসলিম দুটি পৃথক রাষ্ট্র, হিন্দু আর মুসলিম হচ্ছে দুইটা পৃথক জাতি, এই দাবি ছিল পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে প্রধান যুক্তি। হিন্দু ও মুসলিম ছিল দুটি পৃথক জাতি, আলাদা জাতি, কারণ হিন্দু আর মুসলমান হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা জাতি তাদের ধর্মের দিক থেকে। এই দাবি ছিল পাকিস্তান প্রতিষ্ঠার প্রধান যুক্তি, অর্থাৎ পাকিস্তান ছিল কিন্তু মুসলমান, তো এই মুসলমান আর হিন্দুর মধ্যে কিন্তু দুইটা পার্থক্য ছিল। তো এই জন্য বলছে যে হিন্দু ও মুসলিম দুটি পৃথক জাতি, এই দাবি ছিল পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে প্রধান যুক্তি। তারপর হচ্ছে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। ঠিক আছে, দ্বিজাতি তত্ত্বের প্রধান প্রবক্তা হচ্ছে আলী জিন্নাহ নিজে। ওই দেখো দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা মোহাম্মদ আলী জিন্নাহ নিজে পাকিস্তানের স্বাধীনতার কয়েকদিন পরেই গণপরিষদে বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা পাঞ্জাবি, সিদ্ধি, পাখতুন পরিচয় ভুলে সকলে এখন এক পাকিস্তান হয়ে যাবে। কিন্তু সেই পাকিস্তানের ঐক্যসূত্র তৈরি করতে গিয়ে পাকিস্তানের নেতারা ইসলাম ও উর্দু ভাষার উপর জোর দেন আর অন্যান্য ধর্ম, ভাষা, সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান করেন। যেহেতু পাকিস্তানের বেশিরভাগ পাকিস্তানের ভাষা ছিল উর্দু অর্থাৎ আরবি অর্থাৎ মুসলিম, যার কারণে তারা চেয়েছিল যে জোর করে চাপিয়ে দিতে উর্দুটাকে, এবং হিন্দু মুসলিম সবাই কি উর্দু ভাষায় কথা বলবে, এটাই হচ্ছে ওনার দাবি। এবং সকলের বিরুদ্ধে তিনি এটারই অবস্থান করেছেন। যারা বাঙালি তাদেরকে জোর করে হিন্দু মুসলমান যারা আছে সবার উপরে তিনি জোর দিয়ে বলেছিলেন যে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। তারপর দেখো, এমনকি বাংলা ভাষার সমৃদ্ধ সাহিত্য রবীন্দ্রনাথ, মাইকেল, বঙ্কিমের মতো গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের প্রতি তৎকালীন পাকিস্তান সরকার বৈরী অবস্থান গ্রহণ করে। বৈরী হচ্ছে বিপরীত, তাদের বিরোধিতা করে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা যে একটু আগে বললাম যে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে মোহাম্মদ আলী জিন্নাহ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু দাগিয়ে ফেলবে। ঠিক আছে, তারপর বহু ভাষাবিদ পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এদেশের অগ্রণী বুদ্ধিজীবী, তারপর হচ্ছে ও সাহিত্যিকরা বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসে। ঠিক আছে, বহু ভাষাবিদ পণ্ডিত মোহাম্মদ শহীদুল্লাহ অগ্রণী বুদ্ধিজীবী ও সাহিত্যিকদের বাংলা ভাষা, সাহিত্য, বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসে। এ সময় মোহাম্মদ শহীদুল্লাহ একটি ভাষণে বলেছিলেন, আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য আমাদের বেশি সত্য বাঙালি, আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য আমাদের সবচেয়ে সত্য হচ্ছে আমরা কি বাঙালি। এটি কোনো আদর্শের কথা নয়, এটি হচ্ছে বাস্তব কথা। প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও ভাষার বাঙালিত্বের ছাপ দিয়েছে, যে
মালা তিলক টিকিতে কিংবা টুপি লুঙ্গি দাড়িতে ঢাকবার তো জোটই নেই। অর্থাৎ আমাদের আচার আচরণে এবং আমাদের যে সাংস্কৃতিকে যে প্রকাশ পায়, আমাদেরকে এটা মুখে বলে বেড়াতে হয় না যে আমরা বাঙালি। অর্থাৎ আমাদের চেহারায় এমন কিছু, আমাদের চেহারায় অর্থাৎ আগে থেকে এরকম একটা বাঙালিত্বের ছাপ রয়েছে, যেটা আমাদের দেখলে বোঝা যায় যে আমরা বাঙালি, এবং আমাদেরকে বাঙালি বলে বেড়ানোর বলে বেড়াতে হয় না, এবং আমাদেরকে মনে করো দেখলে বোঝা যায়, এগুলো আলাদা করে বলতে হয় না। পাকিস্তান স্বাধীন হওয়ার পর রাষ্ট্রভাষা কি হবে এ প্রশ্ন দেখা দিলে পূর্ব পাকিস্তানের সচেতন ও শিক্ষিত জনগণ তাদের মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করে। মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করে। কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্র করে। ষড়যন্ত্র করে। 1948 সালে মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র শিক্ষকদের সমাবেশে পাকিস্তানের প্রথম গভর্নর আলী জিন্নাহ ঘোষণা করে পাকিস্তানের একমাত্র ভাষা হবে উর্দু। উপস্থিত ছাত্রছাত্রীরা নানা ধ্বনিতে এর প্রতিবাদ জানায়, কারণ কেউ মানবে না। কারণ বেশিরভাগ মানুষই পাকিস্তানের মধ্যে পূর্ব পাকিস্তান ছিল বাংলাদেশ, এখনের বাংলাদেশ, আর পশ্চিম পাকিস্তান ছিল পাকিস্তান, তো বেশিরভাগই ছিল বাঙালি। তো কেউ তো আর নিজের মায়ের ভাষাটা ত্যাগ করতে পারবে না, কারণ সবাই সবার মতামত দাবিটা পেশ করেছে। কিন্তু পাকিস্তানিরা চায় কি সব জায়গায় উর্দু হবে, কিন্তু পূর্ব পাকিস্তানের এটাও বলেছিল ঠিক আছে বাংলা ভাষার পাশাপাশি তারা কি করবে, উর্দুটাকে রাখবে, কিন্তু না, পশ্চিম পাকিস্তানিরা তার দাবি মানতে রাজি না। তো এ নিয়ে শুরু হয়ে গেল কি ভাষা নিয়ে আন্দোলন। দেখো যে না ধ্বনিতে এর প্রতিবাদ জানায় কারা? পূর্ব পাকিস্তানিরা। এদেশের শিক্ষাবিদ, সাহিত্যিক ও বুদ্ধিজীবী এবং অধিকাংশ রাজনৈতিক নেতৃত্ববৃন্দ বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে অবস্থান নেয়। পাকিস্তান গণপরিষদে বাঙালি সদস্য ৭১-এর শহীদ হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত কিন্তু ছিল কুমিল্লার প্রখ্যাত আইনজীবী। ঠিক আছে, এটা মনে রেখো, ধীরেন্দ্রনাথ ছিল কুমিল্লার প্রখ্যাত আইনজীবী। তিনি কি বলছেন? বাঙালি সদস্য ৭১-এর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন, কিন্তু প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এই প্রস্তাবের বিরোধিতা করেন। মুসলিম হওয়া ছিল যুক্তিযুক্ত। পাকিস্তানের তৎকালীন মোট জনসংখ্যা ছিল ৬,৯০,০০,০০০। এর মধ্যে ৪,৪০,০০,০০০ ছিল বাঙালি। ২.৫ কোটি মানুষের সবার মাতৃভাষা উর্দু ছিল না। অর্থাৎ বেশিরভাগ মানুষই ছিল বাঙালি, এবং তাদের স্বাভাবিকভাবে তাদের ভাষা হবে বাংলা। তো কিন্তু পশ্চিম পাকিস্তান কি করেছে, তার চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, না উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। কিন্তু সেই দাবি সকলে মানতে রাজি না, কারণ বেশিরভাগই ছিল বাঙালি, মানার তো কোনো কারণই নেই। তারপরে দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর ভাষাকে সংখ্যাগুরু বাঙালির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তানের শাসক গোষ্ঠী। যে বললাম চাপাই দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা মানবে না। বাঙালিরা কেবল বাংলা ভাষাকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি করেনি। ওই যে আমি একটু বললাম না, তারা বলছে কি ঠিক আছে আমরা পাকিস্তানের রাষ্ট্রভাষা মানব, কিন্তু বাংলা হবে রাষ্ট্রভাষা, আর তার পাশাপাশি উর্দু হবে। ওই যে বাঙালি কেবল বাংলা ভাষাকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার দাবি করেন, তারা উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি চেয়েছিল।
মাতৃভাষার অধিকার আদায়ের লক্ষ্যে দেশে অনেক উদ্যোগ গ্রহণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নেতৃত্বে 1947 সালের 2রা সেপ্টেম্বর তমদ্দিন মজলিস নামে একটি সাংস্কৃতিক সংগঠন গঠিত হয়। ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা পাকিস্তানের রাষ্ট্রভাষা না উর্দু এ সংগঠন প্রকাশ করে। রাজনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলদের সমন্বয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। ভাষা আন্দোলনে তরুণদের মধ্যে সক্রিয় ছিলেন কারা? কাজী গোলাম মাহবুব, শওকত আলী, গাজীউল হক, মোহাম্মদ তোয়াহা, শেখ মুজিবুর রহমান, আবু আদনান, আবুল মতিন প্রমুখে ছিলেন। 1948 সালের 11ই মার্চ ভাষার দাবিতে সমগ্র দেশে ধর্মঘট ডাকা হলে শেখ মুজিবুর রহমান, অলি আহাদ, কাজী গোলাম মাহবুব সহ অধিকাংশ নেতা গ্রেফতার হয়। কখন? 1948 সালের 11ই মার্চ। পুলিশের দমন পীড়নে বহু ছাত্রছাত্রী আহত হয়। এতেও ভাষার জন্য আন্দোলন কিন্তু বন্ধ হয়নি। তারা তাদের আন্দোলনে চলমান ছিল, স্থির ছিল, তারা তাদের লক্ষ্যে স্থির ছিল। এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করা হয়। আন্দোলনের পথ ধরে 1952 সালে ঢাকার প্রাদেশিক পরিষদের অধিবেশন বসলে ছাত্ররা গণপরিষদ ঘেরাও করে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর দিনটি ছিল কখন? 21শে ফেব্রুয়ারি। পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিল? নুরুল আমিন। পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিল কে? নুরুল আমিন। দাগিয়ে ফেলবে কিন্তু। পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিনের নেতৃত্বে মুসলিম লীগ সরকার ছাত্রদের বাধা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় 144 ধারা জারি করে। আর অর্থাৎ এই 44 ধারা জারিটা কি? মানে 4 জনের বেশি তারা মিছিল করতে পারবে না। আর মিছিল করলে কি করবে? তারা গুলি করে দিবে পুলিশরা। ওই যে দেখো, অর্থাৎ 4 জনের বেশি একজোট হয়ে রাস্তায় মিছিল করতে পারবে না। কিন্তু সংগ্রামী ছাত্ররা তা মানেনি। তারা মাতৃভাষার মর্যাদা ও অধিকার রক্ষায় আপোষহীন সাহসী ভূমিকা নিতে প্রস্তুত হয়। 20শে ফেব্রুয়ারি রাতে সভা করে ছাত্ররা 144 ধারা জারি ভেঙে মিছিল বের করার সিদ্ধান্ত নেয়। সেদিন আন্দোলনকারীদের ঠেকাতে পুলিশ অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে। প্রথম তারা লাঠিচার্জ করলো ও কাঁদনে গ্যাস ছুড়ল। তাতেও দমাতে পারল না বিক্ষোভকারীদের। মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন আব্দুল মতিন গাজীউল হক। মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন কে? দাগিয়ে ফেলো। মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন আবুল মতিনু গাজীউল হক। এবার গুলি চালায় পুলিশ। গুলিতে শহীদ হয় রফিক উদ্দিন, আব্দুল জব্বার, আবুল বরকত। আহতের সংখ্যা ছিল অনেক। তাদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এদের মধ্যে আব্দুস সালাম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এটা কিন্তু জ্ঞানমূলক আসতে পারে যে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কে? 1952 সালে আন্দোলনে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কে? আব্দুস সালাম। 22শে ফেব্রুয়ারি ছাত্র জনতার মিছিলে শফিউর রহমান সহ 9 বছরের কিশোরী অলিউল্লাহ পুলিশের গুলিতে শহীদ হয়েছিল। এছাড়া নামরা জানা আরও অনেকে 21শে ও 22শে ফেব্রুয়ারিতে নিহত হয়। তারা সবাই কি? ভাষা শহীদ। অর্থাৎ ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে বলা হয় ভাষা শহীদ। যদি প্রশ্ন আসে ভাষা শহীদ কারা এবং কি, কারাই আসবে, বলবে যে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিল, ভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছিল তাদেরকে বলা হয় কি? ভাষা শহীদ।
যেখানে যেখানে পুলিশের গুলিতে তারা শহীদ হয়েছিল, সেখানে 23শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীরা তৈরি করে একটি শহীদ মিনার। তৈরি করে কি শহীদ মিনার? শহীদ মিনারটা তৈরি করা হয় তাদের শহীদে, তাদের শরণার্থে, তাদেরকে স্মরণ করার জন্য। 1963 সালে এই অস্থায়ী মিনারটি স্থলে বড় করে শহীদ মিনার তৈরি করা হয়। এটি ঢাকা মেডিকেল কলেজের সামনে গড়া কেন্দ্রীয় শহীদ মিনার। তারপর আছে দেখো ভাষা আন্দোলনের তাৎপর্য। বাঙালি বুকে রক্ত দিয়ে মাতৃভাষা রক্ষা করতে পেরেছিল। শেষ পর্যন্ত পূর্ব বাংলার আইনসভা বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা পক্ষের সিদ্ধান্ত গ্রহণ করে। 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধানের প্রথম রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতির মাধ্যমে ভাষা আন্দোলনের সমাপ্তি ঘটে। 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতিদানের মাধ্যমে ভাষা আন্দোলনের সমাপ্তি ঘটে। অবশেষে বাঙালি জাতির বিজয় অর্জিত হয়। বাংলা এবং উর্দু দুটি ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষা মর্যাদা লাভ করে। বাংলা ও উর্দু দুটি ভাষাই সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে মাতৃভাষার স্বীকৃতি ন্যায্য দাবি আদায়ের সফল হয়ে বাঙালির মনে জাতীয় চেতনা কি হয়? জোরদার হয়। বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাঙালির হাজার বছরের সংস্কৃতি নিয়ে গর্ব করার সাথে সাথে আত্মবিশ্বাস ফিরে পায়। বাঙালির আত্মবিশ্বাস মানে নিজের মধ্যে যেটা বিশ্বাস, যে শক্তি, সেটা তারা কি করে? ফিরে পায়। ভাষার জন্য বাঙালির এই মহান আন্দোলনকে শ্রদ্ধা জানায় বিশ্ববাসী। 1999 সালে আমাদের ভাষা আন্দোলনকে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। ঠিক আছে, যদি বলে কত সালে ইউনেস্কো বাংলাদেশকে স্বীকৃতি দান করে, লিখবে 1999 সালের 17 নভেম্বর। ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কি করে? ঘোষণা করে। তাই এখন প্রতি বছর 21শে ফেব্রুয়ারি দিনটি পৃথিবীর সকল জাতি নিজ নিজ মাতৃভাষাকে বিশ্বের সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। সেই সাথে স্মরণ করে ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের কথা। অর্থাৎ বিশ্বের বুকে এমন কোনো দেশ নেই যেই দেশে ভাষার জন্য জীবন উৎসর্গ করেছে, এবং এই বিরল ঘটনা খুবই বিরল। মানে এরকম ঘটনা খুবই নেই বললেই চলে। ভাষার জন্য জীবন উৎসর্গ করেছে এবং তারা সফল হয়েছে, এবং তারা আন্দোলনে সফল হয়েছে, এবং তারা স্বীকৃতিও পেয়েছে বিশ্ববাসীর কাছে। এবং আমরা প্রতি বছর তাদের স্মরণার্থে শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ফুল দিয়ে তাদেরকে সম্মান জানাই। তো ভাষার জন্যই আমাদের এত কষ্ট, ভাষার জন্যই আমরা আমাদের জীবন উৎসর্গ করেছে এদেশের দামাল ছেলেরা, এদেশের ছাত্র সমাজ। তো তাদের শ্রদ্ধা, তাদের স্মরণে আমরা কি করি? প্রতি বছর তাদের স্মরণে শহীদ মিনারে পুষ্প অর্পণ করতে, যাতে ফুল প্রদর্শন করতে যাই। তারপর আছে দেখো যুক্তফ্রন্ট। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই শাসকদের ষড়যন্ত্রে পূর্ব পাকিস্তানের মানুষের মনে ক্ষোভ দানা বাঁধতে থাকে। আত্মরক্ষা মানে নিজে রক্ষা, আর আত্মবিকাশ মানে হচ্ছে নিজের মাধ্যমে যে একটা বিকাশ ঘটে নিজের মধ্যে। আত্মরক্ষা ও আত্মবিকাশের প্রশ্নে নানা মতের মানুষ এক হতে থাকে। ক্ষমতাসীন দল মুসলিম লীগ যেন ষড়যন্ত্র আর শোষণের প্রতীক হয়ে ওঠে। ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে বাঙালি অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের প্রধান রাজনৈতিক দল ও নেতৃত্ববৃন্দ মিলে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনকে সামনে রেখে 1953 সালের 14 নভেম্বর একটি জোট গঠন করে। এই জোটটি কি? যুক্তফ্রন্ট নামে পরিচিত। এই নির্বাচনে যোগ দেয় আওয়ামী লীগ,
কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম, তারপর হচ্ছে গণতন্ত্রী দল ও পাকিস্তান খেলাফতে রাব্বানি পার্টি। এই নামগুলো কিন্তু মনে রাখবে। যুক্তফ্রন্ট 1954 সালের নির্বাচন ও পূর্ব বাংলার মুক্তি সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ। তারপর আছে যুক্তফ্রন্ট গঠন ও 21 দফা কর্মসূচি। 1954 সালের নির্বাচন পাকিস্তানের 2 অংশের পার্লামেন্ট বা সংসদ নিয়ে গঠিত জাতীয় পরিষদের কোনো নির্বাচন ছিল না। এটি ছিল পূর্ব বাংলার আইন পরিষদের নির্বাচন। বাংলা ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে মুসলিম লীগ নেতৃত্বের কার্যকলাপ ও পাকিস্তানি শোষণ প্রতিরোধে এই নির্বাচন ছিল একটি মাইলফলক। ক্ষমতাসীন মুসলিম লীগ সহ মোট 16টি দল নির্বাচনে অংশ নেয়। মূল প্রতিদ্বন্দ্বিতা হয় যুক্তফ্রন্ট ও মুসলিম লীগের মধ্যে। যুক্তফ্রন্টের নেতৃত্বে ছিলেন তৎকালীন বাংলার তিন প্রবীণ নেতা শেরে বাংলা এ.কে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং শহীদ সোহরাওয়ার্দী। যুক্তফ্রন্ট জনগণের সামনে তাদের 21 দফা কর্মসূচি প্রকাশ করে। যুক্তফ্রন্ট জনগণের সামনে কি করে? 21 দফা কর্মসূচি প্রকাশ করে। এতে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি, জমিদারি প্রথা বাতিল, পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি, জমিদারি প্রথা বাতিল, তারপর হচ্ছে পাট শিল্প জাতীয়করণ, সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা, মাতৃভাষার মাধ্যমে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদান ইত্যাদি অন্তর্ভুক্ত হয়। এছাড়া সমস্ত অন্যায় আইনকানুন বাতিল, 1952 সালের ভাষা আন্দোলনে শহীদ মিনার স্মরণে শহীদ মিনার নির্মাণ, তারপর হচ্ছে 21শে ফেব্রুয়ারি ছুটি ঘোষণা, পূর্ব বাংলার সাহিত্য শাসনের কথা বলা হয়। বাংলা ও সাহিত্যের উন্নয়নে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবিও ছিল। অর্থাৎ 21 দফায় এই দাবিগুলো কি করা হয়েছে? উত্থাপন করা হয়েছে এবং উপস্থাপনা করা হয়েছে, পেশ করা হয়েছে এই দাবিগুলো আদায়ের লক্ষ্যে। সো এই বিষয়গুলো আমরা অবশ্যই দেখব এবং কি দাবিগুলো উত্থাপন করেছে এগুলো আমরা অবশ্যই মনে রাখবো। MCQর মধ্যে আসতে পারে এবং খুবই গুরুত্বপূর্ণ এই লাইনগুলো। তারপর আছে নির্বাচনের ফলাফল। 1954 সালের নির্বাচনে ইসলাম ও অন্য ধর্মাবলম্বীদের জন্য আলাদা ভোটও ছিল। পূর্ব পাকিস্তান আইন পরিষদের নির্বাচনে 309টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট 223টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ বেশি ভোটের মাধ্যমে অর্জন করে। অপরদিকে ক্ষমতাসীন মুসলিম লীগের চরম বিপর্যয় ঘটে, দলটি মাত্র 9টি আসন লাভ করে। বাকি আসনে স্বতন্ত্র পার্টি ও অন্যান্য দল বিজয়ী হয়। যুক্তফ্রন্টের এই বিজয়কে দেশ বিদেশের পত্রপত্রিকায় যুক্তফ্রন্টের এই বিজয় দেশের পত্রপত্রিকায় কি বলা হয়? বুলেট বিপ্লব বলা হয়। কি বিপ্লব বলা হয়? বুলেট। এই লেখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা দাগিয়ে ফেলো। ব্যালট বিপ্লব। এই নির্বাচন ছিল পূর্ব পাকিস্তানের প্রাপ্তবয়স্কদের ভোটে প্রথম সার্বজনীন নির্বাচন। এই নির্বাচন কি ছিল? পূর্ব বাংলার প্রাপ্তবয়স্কদের ভোট প্রথম সার্বজনীন নির্বাচন। বাঙালি নিজেদের অধিকার রক্ষার জন্য উজ্জীবিত হয়ে যুক্তফ্রন্টে ভোট দেয়। শুধু ধর্মের দোহাই দিয়ে মানুষকে যে ধোঁকা দেওয়া যায় না, মুসলিম লীগের ফলাফল বিপর্যয়ে তা প্রমাণিত হয়। ভাষা ও সংস্কৃতি বিরোধী অবস্থান নিয়ে কঠোর দমনকারী স্বৈরাচারী চালিয়ে কোনো সরকার যে টিকে থাকতে পারে না তারও প্রমাণিত হয়। বাঙালি নতুন এই জাতীয়তাবাদী চেতনা পরবর্তী সকল আন্দোলন ও নির্বাচনে প্রেরণা জুগিয়েছিল। প্রেরণা জুগিয়েছিল এবং সেখান থেকে তাদের অনুপ্রেরণা জুগিয়ে সামনে আন্দোলনগুলো এবং তাদের দাবিগুলো সেগুলো তারা পূরণ করার সেই শক্তিটা তারা পেয়েছিল। অন্যদিকে মুসলিম লীগ একটি গণবিরোধী দল। মুসলিম লীগ ছিল একটা গণবিরোধী দল। পরবর্তীতে দলটি বহু
বহুধা বিভক্ত হয়ে পাকিস্তান ক্ষমতা থেকে কি করে বিদায় নেয়। তারপরে আছে দেখো মুসলিম লীগের পরাজয় ও যুক্তফ্রন্টের বিজয়ের কারণ। তো স্বাধীনতার পর থেকে মুসলিম লীগের ভূমিকা বাঙালিকে ক্ষুব্ধ করে অর্থাৎ রাগান্বিত করে। আর ভাষা আন্দোলন বিজয়ের ফলে দেশের রাজনৈতিক পরিবর্তনের জন্যে তাদের আকাঙ্ক্ষা বেগবান হয়। তারা স্বাধীনতা লাভের পর মুসলিম লীগের খুবই ক্ষতি হয়ে যায় ধরতে গেলে। আর ভাষা আন্দোলনের বিজয়ের পর কি হয়েছে, রাজনৈতিক পরিবর্তনে তারা আরও বেগবান, তারা আরও উৎসাহিত হয়ে যায় সামনের দিনগুলোর জন্য। যুক্তফ্রন্টে বিভিন্ন দল ও মতের মানুষ একত্রিত হয়েছিল, এটি যুক্তফ্রন্টের সহজ বিজয়ের অন্যতম কারণ। যুক্তফ্রন্টের বিভিন্ন দল ও মতের মানুষ একত্রিত হয়েছে, বিভিন্ন মতামতের মানুষ একত্রিত হওয়ার কারণ ছিল যুক্তফ্রন্টের সহজভাবে বিজয় অর্জন করার একটা অন্যতম কারণ। এই জোটের কর্মসূচিতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। বাংলা ভাষার মর্যাদা দান, প্রাদেশিক স্বায়ত্তশাসন, কৃষি, শ্রমিক, ছাত্র সহ সকল মানুষের কথা এতে ছিল। 21 দফা কর্মসূচি তাদের সহজ বিজয়ের আরেকটি কারণ। 21 দফা কর্মসূচি তাদের সহজ অর্থাৎ যুক্তফ্রন্টের বিজয় আরেকটা কারণ হচ্ছে 21 দফা কর্মসূচি। যুক্তফ্রন্টে প্রবীণ ও তরুণ নেতার সমন্বয়ে ঘটে। যুক্তফ্রন্ট প্রবীণ ও তরুণ নেতার সমন্বয়ে ঘটে। পাশাপাশি তরুণদের প্রচার অভিযান ছিল স্বতঃস্ফূর্ত। অন্যদিকে মুসলিম লীগের দুঃশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শোষণ ও দলের মধ্যে অন্তর্ভুক্ত দুর্নীতি, পাকিস্তানের দুই অংশের মধ্যে বৈষম্য ইত্যাদি ছিল মুসলিম লীগের পরাজয়ের কারণ। এখানে কিন্তু অনেকগুলো কারণ আছে এবং তোমরা কি করবে, দুইটা কারণ আলাদা করে দুইটা ভাগ করবে খাতার মধ্যে। একদিকে লিখবে মুসলিম লীগের পরাজয়ের কারণ, আর লিখবে যুক্তফ্রন্টের বিজয়ের কারণ। দুইটা পার্থক্য যখন তোমরা করবে তোমরা সহজভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারবে বিষয়গুলো এবং অনুমান করতে পারবে। তারপর আছে কি বাঙালির অর্জন। 1947 সালে দেশ ভাগের পর থেকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর ষড়যন্ত্র কখনো থেমে থাকেনি, তা বরাবর অব্যাহত ছিল। 2 মাসের মাথায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করে নির্বাচিত যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেওয়া হয়। কয় মাসের মাথায়? 2 মাসের মাথায়। এরপর পাকিস্তানের সংবিধান অনুযায়ী বেসামরিক সরকার গঠন করা হয়। গঠন করা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি দেখিয়ে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা 1958 সালের 7ই অক্টোবর দেশে সাময়িক আইন জারি করে। কখন? 1958 সালের 7ই অক্টোবর। এটা খুবই মনে রাখবে। এর কিছুদিন পর জেনারেল আইয়ুব খান প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে ক্ষমতা থেকে হাঁটিয়ে নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। 1958 থেকে 1962 পর্যন্ত রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল এবং তখন অনেক রাজনৈতিক নেতাকে কারাগারে বন্দী করা হয়। আর রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য বাঙালি ছাত্ররা এগিয়ে আসে। 1962 সালে আইয়ুব খান একটি সংবিধান রচনা করে। কত সালে? 1962 সালে। এই সংবিধানে বাঙালির গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ক্ষুণ্ণ হওয়ায় ছাত্ররা আন্দোলন গড়ে তোলে। তবে ছাত্রদের আন্দোলন অনেক বেশি জোরালো রূপ পায় সরকার শিক্ষানীতি ঘোষণার পর। শরীফ কমিশন নামে পরিচিত এই শিক্ষা নীতিতে বাংলার বদলে পাকিস্তানের 2 অংশের জন্য উর্দু ভাষা চালু করা হয়, অবৈতনিক শিক্ষা বাতিল করা হয় এবং উচ্চ শিক্ষা লাভের সুযোগ কমিয়ে নেওয়ার বিধান যোগ করা হয়েছিল। ছাত্রদের তীব্র আন্দোলনের ফলে শেষ পর্যন্ত সরকার শরীফ কমিশন প্রণীত শিক্ষানীতি বাতিল করতে বাধ্য হয়েছিল।
তারপর আছে দেখো 6 দফা আন্দোলন। 1966 সালের 5ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। কত সালে? 1966 সালের 5ই ফেব্রুয়ারি। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে বাঙালির সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য 6 দফা কর্মসূচি ঘোষণা করে। এই 6 দফা কর্মসূচি কিসের দাবি করে? বাঙালির সব ধরনের অধিকারের দাবি পেশ করে। এই 6 দফা ছিল মূলত স্বায়ত্ত শাসনের দাবি, অর্থাৎ পাকিস্তানের সাথে যুক্ত থেকে পূর্ব পাকিস্তানের শাসনের দায়িত্ব ও ক্ষমতা থাকবে পূর্ব পাকিস্তানের মানুষের হাতে। অর্থাৎ পাকিস্তানের সাথে যুক্ত থেকে পূর্ব পাকিস্তানের শাসনের দায়িত্ব ও ক্ষমতা থাকবে কার কাছে? পূর্ব পাকিস্তানিদের মানুষের কাছে বা মানুষের হাতে। তো 6 দফা কর্মসূচি। প্রথমে আছে কি 1940 সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করে পাকিস্তানকে একটি সত্যিকার যুক্তরাষ্ট্র রূপে গড়তে হবে। তাতে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে। তাতে কি থাকবে? সংসদীয় পদ্ধতির সরকার থাকবে। সকল নির্বাচন সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচিত হবে। আইনসমূহের সার্বজনীনতা থাকবে। অর্থাৎ প্রাপ্তবয়স্ক, বাংলাদেশে কিন্তু প্রাপ্তবয়স্ক কখন হয়? 18 কিন্তু হয়ে যায়। তো বলছে যে প্রাপ্তবয়স্ক হলে তাদেরকে স্বাধীনভাবে ভোট দেওয়ার যে অধিকারটা সেটা থাকবে সকলের জন্য উন্মুক্ত। তারপর 2 বলছে ফেডারেল কেন্দ্রীয় সরকারের এখতিয়ার কেবলমাত্র দেশ রক্ষা ও পররাষ্ট্র দুটি বিষয় থাকবে। দেশ রক্ষা ও পররাষ্ট্র কি থাকবে? দুটি বিষয় থাকবে। অবশিষ্ট বিষয় প্রদেশের হাতে থাকবে। 3 বলছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি পৃথক অথচ বিনিয়োগের দুটি মাধ্যম থাকবে। অর্থাৎ মানে টাকা হবে, মুদ্রা থাকবে কি? দুইটা মুদ্রা থাকবে, পৃথক মুদ্রা থাকবে, কিন্তু প্রয়োজনে তারা একটি মুদ্রা কি করবে? প্রচলন করবে। কিন্তু দুইটা অংশ যে থাকবে, দুইটা অঞ্চল যে থাকবে, দুইটা অঞ্চলে দুই দিক দিয়ে কি করবে? নিয়ন্ত্রণ করবে। সেটাই বলছে দুইটা। ওই দেখো যে পূর্ব পশ্চিম পাকিস্তান জন্য যদি সম্পূর্ণ পৃথক অথচ বিনিয়োগযোগ্য মুদ্রা প্রচলন করতে হবে। দুইটা পাকিস্তান, পূর্ব আর পশ্চিম, দুইটা মুদ্রার প্রচলন থাকবে, কিন্তু যদি প্রয়োজন হয় থাকবে কি? একটা মুদ্রার প্রচলন। এই ব্যবস্থা অনুসারে মুদ্রা কেন্দ্রের প্রশাসনিক সরকারের হাতে থাকবে। 2 অঞ্চলের জন্য 2টি স্বতন্ত্র কেন্দ্রীয় ব্যাংক থাকবে। দুইটা অঞ্চলের জন্য 2টা পৃথক সব কিছু থাকবে, কিন্তু প্রয়োজন হলে একটি মুদ্রা তারা কি করবে? ব্যবহার করবে। কিন্তু দায়িত্ব বা নিয়ন্ত্রণ বা কার্যক্রম কিন্তু পৃথকভাবে কি বিবেচনা করা হবে। অথবা 2 অঞ্চলের জন্য বললাম যে 2 অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে, কিন্তু পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার হতে পারবে না। অর্থাৎ 2টা অঞ্চলের দায়িত্ব 2 দিকেই নিয়ন্ত্রণ করবে, কিন্তু এক অঞ্চলেরটা আরেক অঞ্চলে ব্যবহার করা যাবে না। তারপর 4 বলছে সকল প্রকার কর ও খাজনা ধার্য এবং আদায়ের ক্ষমতা আঞ্চলিক সরকারের হাতে থাকবে। কার হাতে থাকবে? আঞ্চলিক সরকারের হাতে থাকবে। আঞ্চলিক সরকারের আদায়কৃত খাজনার নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে ফেডারেশন তহবিল কি হবে? জমা হবে। ফেডারেশন 2 অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক হিসাব রাখতে হবে। 2 অঞ্চলের বৈদেশিক মুদ্রা পৃথক হিসাব রাখতে হবে এবং একই অঞ্চলে অর্জিত বৈদেশিক মুদ্রা যার এখতিয়ার থাকবে এবং কেন্দ্রীয় সরকারের জন্য উভয় অংশ সমান অথবা নির্ধারিত অনুপাতে বৈদেশিক মুদ্রা প্রদান করবে। অর্থাৎ 2টা অঞ্চলে পৃথক সব কার্যক্রম হবে, কিন্তু তারা কি করবে? সরকারকে 2টা অঞ্চল থেকে তারা নির্দিষ্ট সময় পর তারা নির্দিষ্টভাবে তারা কি করবে? বৈদেশিক মুদ্রা প্রদান করবে। তো তারা কর বা খাজনা দিবে, যেটাকে ট্যাক্স বলা হয়।
আঞ্চলিক সরকারি বিদেশের সাথে বাণিজ্য চুক্তি ও আমদানি করার অধিকার রাখবে। পূর্ব পাকিস্তানের জন্য আলাদা একটি আধা সামরিক বাহিনী গঠন করা হবে। অর্থাৎ এই 6টি দাবি ছিল মূলত বাঙালির সব অধিকারের দাবি, এবং এই অধিকারের দাবিটা পেশ করেছেন কে, উত্থাপন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোথায় করেছেন? 1966 সালের 5ই ফেব্রুয়ারি। কোথায়? লাহোরে। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা 6টা দাবি বুঝে বুঝে মুখস্থ করে নেবে, এবং যেই কে উত্থাপন করেছে, কখন উত্থাপন করা হয়েছে এবং কোথায় উত্থাপন করা হয়েছে 6 দফা দাবি আন্দোলনটা, এই সবগুলো তোমরা জ্ঞানমূলকের জন্য পড়ে নিবে। তারপর আছে 6 দফা দাবির প্রতিক্রিয়া। 6 দফা দাবি দেখে শঙ্কিত হয়ে যান সাময়িক শাসক জেনারেল আইয়ুব খান। কারণ সাহিত্য শাসন পেয়ে গেলে পূর্ব পাকিস্তান তাদের শোষণ করা বন্ধ হয়ে যাবে। কারণ কি? কারণ পূর্ব পাকিস্তানিদের পশ্চিম পাকিস্তানিরা নানাভাবে নানা দিক থেকে শোষণ করে, প্রশাসনিক থেকে ধরে, রাজনৈতিক থেকে ধরে, অর্থনৈতিক, মানে যত সুযোগ সুবিধাগুলো আছে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের থেকে ছিনিয়ে নিয়ে তাদেরকে শোষণ করে, কারণ ক্ষমতা ছিল তাদের হাতে। তারপর দেখো, সাহিত্য শাসন পেয়ে গেলে পূর্ব পাকিস্তান তাদের শোষণ করা বন্ধ হয়ে যাবে। তাছাড়া এক সময় অঞ্চলটি স্বাধীন হয়ে যাওয়ার আশঙ্কাও তারা করত। এর ফলে কমে যাবে তাদের বৈদেশিক মুদ্রার ভাগ। কাদের? ওই পশ্চিম পাকিস্তানিদের। কারণ বেশিরভাগ বৈদেশিক মুদ্রা যত সুযোগ সুবিধাগুলো আছে সব পূর্ব পাকিস্তানিদের থেকেই তারা ছিনিয়ে আনে। তারপরে লেখছে, কারণ পূর্ব পাকিস্তানের উৎপত্তি পাট, ওই দেখো, উৎপত্তি পাট ও বিক্রি টাকা দিয়ে পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় একটা অংশ। পূর্ব পাকিস্তানের পাটের যে একটা অংশ, যে বিক্রি করে যেটা বৈদেশিক মুদ্রা আসে, সেই মুদ্রার অংশটা, সেই মানে অর্থনৈতিক যে আয়টা, সেটা কি করে? বন্ধ হয়ে যেতে পারে। আর সেই উৎসটা আসে মানে পূর্ব পাকিস্তান থেকে। কিন্তু এই টাকা পূর্ব পাকিস্তানের উন্নতির ব্যয় না করে তারা ব্যয় করত পশ্চিম পাকিস্তানের সাময়িক ও বেসাময়িক ক্ষেত্রে। বড় বড় চাকরিতে বাঙালিরা খুবই কমই সুযোগ পেত, কিন্তু সাহিত্য শাসন পেয়ে গেলে পশ্চিম পাকিস্তানের একচেটিয়া সুযোগ সুবিধা সম্ভব হবে না। তাই আবার শুরু হয়ে যায় ষড়যন্ত্র। এই সময় সরকার এদেশের নানা জেলায় আওয়ামী লীগ নেতা নামে মামলা থাকে, গ্রেফতার, হয়রানির শিকার হয় নেতারা। অর্থাৎ এটার মূল কথা হচ্ছে, মানে পশ্চিম পাকিস্তানিরা কি করে? নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়। কারণ পূর্ব পাকিস্তানিরা যদি স্বাধীন হয়ে যায়, তারা কি করবে? তাদের যে সুযোগ সুবিধাগুলো তারা মানে পূর্ব পাকিস্তানিদেরকে পশ্চিম পাকিস্তানি শোষণ করতে পারবে না। প্রথম কথা হচ্ছে কি, পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের শোষণ করতে পারবে না, যার ফলে কি হবে? তারা তাদের বৈদেশিক মুদ্রা যে ওটা অর্জনের যেটা মাধ্যম ছিল সেটা তারা হারিয়ে ফেলবে, এবং তারা তাদের থেকে যে সুযোগ সুবিধাগুলো সেগুলো তারা কি করতে পারবে না, ছিনিয়ে আনতে পারবে না। তো তার জন্য তারা কি করে? নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে কীভাবে তাদেরকে দমিয়ে রাখা যায় সেই পদক্ষেপে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে। কারা? পশ্চিম পাকিস্তানিরা। তারপর দেখো আছে ঐতিহাসিক আগরতলা মামলা। তৎকালীন আইয়ুব সরকার 1968 সালে পূর্ব পাকিস্তানের কয়েকজনের সাময়িক ও বেসাময়িক ব্যক্তির বিরুদ্ধে পাকিস্তানের গণবিরোধী এক ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনে। 1968 সালে সাময়িক ও বেসাময়িক। প্রকৃতপক্ষে 6 দফা আন্দোলনকে নস্যাৎ করাই ছিল এ মামলার মূল উদ্দেশ্য। 6 দফার আন্দোলনকে নস্যাৎ করাই ছিল এই আন্দোলন। নস্যাৎ মানে কি? ধ্বংস করা। অর্থাৎ ঐতিহাসিক আগরতলা মামলার মূল লক্ষ্য ছিল হচ্ছে 6 দফা আন্দোলনকে ধূলিসাৎ করা, নষ্ট করা। ঠিক আছে। তারপর আছে পাকিস্তানের সাময়িক সরকার এটিকে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে শেখ মুজিবুর রহমান সহ মোট 35 জনকে আসামি করা হয়। কয়জনকে? 35 জনকে। আর এই 35 জনের মধ্যে বঙ্গবন্ধুকে 1 নম্বর আসামি নামে অভিহিত করা হয়। মামলায় বলা হয়, আসামিরা ভারতের যোগসুজে পূর্ব পাকিস্তানকে
পূর্ব পাকিস্তানকে পাকিস্তান রাষ্ট্র হতে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টা করেছে। সবার উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু সব ৩৫ জনকে শত্রু হিসেবে প্রমাণ করে চরম শাস্তি দিয়ে বাঙালি ৬ দফা ও স্বাধিকার অর্থাৎ নিজের যে অধিকারটা এটা চিরতরে অন্ধকার করে দিতে। কিন্তু শেষ পর্যন্ত মাওলানা আব্দুল হামিদ খান ভাষা নিয়ে ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে সাময়িক শাসন দলটি প্রত্যাহার করে সকল বন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়। অর্থাৎ ৬ দফা দাবি পেশ করেছেন বঙ্গবন্ধু এবং তিনি বাঙালির সকল অধিকারের কথা পেশ করেছেন, উপস্থাপনা করেছেন। এখন এই ৬ দফার দাবিটা যদি ধ্বংস করা যায়, নষ্ট করা যায়, তাহলে কি হবে? তারা তাদের যে অধিকারগুলো পাওয়ার কথা সেগুলো তারা পাবে না এবং পশ্চিম পাকিস্তানিরা তাদেরকে কি করতে পারবে? পূর্ব পাকিস্তানিদেরকে শোষণ করতে পারবে এবং তাদের যে সুযোগ সুবিধাগুলো আছে তারা ভোগ করতে পারবে। যার কারণে ১৯৬৮ সালে বঙ্গবন্ধুকে রাষ্ট্রদ্রোহিতার মিথ্যা মামলা দাখিল করে বঙ্গবন্ধুকে ১ নম্বর আসামি বানিয়ে মোট ৩৫ জনকে কি করে আগরতলা মামলার আসামি হিসেবে আখ্যায়িত করে। কিন্তু পরবর্তীতে কি হয়? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ছাত্র জনতা তীব্র আন্দোলনের মাধ্যমে এই মামলা প্রত্যাহার করে এবং সকলে কি হয়? মুক্তি পায়। তারপর আছে ১১ দফা আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ৬ দফার পাশাপাশি নতুন ১১ দফা নিয়ে মাঠে নামে। ৬ দফার পাশাপাশি ১১ দফা নিয়ে কি করে? মাঠে নামে। শুরু হয়ে যায় ব্যাপক গণ আন্দোলন। গণ আন্দোলন মানে কি? অন্যায়ের বিরুদ্ধে যে আন্দোলন, সকলে মিলে, অনেক মানুষের সমন্বয়ে সকলে মিলে যে অন্যায়ের বিরুদ্ধে যে আন্দোলনটা, সেটা হচ্ছে গণ আন্দোলন। ১১ দফার কর্মসূচিতে প্রাপ্তবয়স্কদের ভোটে প্রত্যক্ষ নির্বাচন ও সংশোধনীয় গণতন্ত্র প্রবর্তন, পূর্ব পাকিস্তান পূর্ণ স্বায়ত্তশাসন, ব্যাংক, বিমা, বৃহৎ শিল্পের জাতীয়করণ। দেখো, প্রাপ্তবয়স্কদের ভোট, নির্বাচন, সংসদীয় গণতন্ত্র প্রবর্তন, পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন, ব্যাংক, বিমা, বৃহৎ শিল্পের জাতীয়করণ, কৃষকের খাজনা ও করের হ্রাস, সকল রাজবন্দীর মুক্তি ও রাজনৈতিক মামলা প্রত্যাহার দাবির পক্ষে ছাত্ররা কি করে? আন্দোলন করে। এই দাবিগুলো তারা কি করে? ৬ দফার পাশাপাশি ১১ দফার দাবিও তারা কি করে? উত্থাপন করে এবং আন্দোলন করে। প্রথমে করেছে কি? ভোট, নির্বাচন, প্রাপ্তবয়স্কদের প্রত্যক্ষ ভোট। তারপর আছে গণতন্ত্র প্রবর্তন, তারপর আছে পূর্ণ স্বায়ত্তশাসন, ব্যাংক, বিমা, বৃহৎ শিল্পে জাতীয়, এই সব কিছু তারা কি ১১ দফা আন্দোলনের মাধ্যমে পেশ করেছে। তো আজকে আমরা এই পর্যন্তই পড়ব, আর বেশি দূর যাব না। পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশটুকু পড়ব। তো এতক্ষণ যা আলোচনা করেছি আশা করি বুঝতে পেরেছো। ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবে এবং যে লাইনগুলো দাগিয়েছি অবশ্যই দাগিয়ে ফেলবে। এগুলো কিন্তু MCQর জন্য এবং জ্ঞানমূলকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তুমি যদি মূল বিষয়বস্তুটা বুঝতে পারো, তুমি এমনিতেই সৃজনশীলটা লিখতে পারবে। তারপর আমি তোমাদেরকে আলোচনা করে দেব পরবর্তী ক্লাসে। তো আজকে এই পর্যন্তই।